বার্তা স্বাগত জানাচ্ছি। রাজ্যপাল একজন রাজ্যের সাংবিধানিক প্রধান, তিনি এই ধরনের অভিযোগ নিয়ে ছুটে বেড়াবেন, রাজ্য কোন পরিচালিত? রাজ্যপালের দায়িত্ব হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের সাংবিধানিক অধিকারগুলো রক্ষা করা হচ্ছে কিনা সেটা দেখা। মানুষের মৌলিক অধিকার যদি পদদলিত হয়ে যায়, মানুষের মত প্রকাশের যে সাংবিধানিক অধিকার, সেই মত প্রকাশের অধিকার যদি বাজেয়াপ্ত হয়ে যায়, তো স্বাভাবিকভাবে রাজ্যপালের দায়িত্বের মধ্যে পড়ে সেটাকে সুরক্ষিত করার। তার জন্যই রাজ্যপাল এই কথা বলছেন। হিংসা রুখতে প্রত্যেক জেলায় কন্ট্রোল রুম খোলা হবে বিশেষ, সেখানে সিনিয়র অফিসাররা থাকবেন। জেলা শাসকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে এই মর্মে। কমিশনার জেলা শাসকদের কমিশনার জানাবেন, এই তো শুনলাম বিভিন্ন জায়গায় জেলা শাসকরাও মিটিং করছেন সরকারি কর্মচারী পরিষদের নেতাদের নিয়ে, যে কিভাবে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতানো যায়। উত্তরবঙ্গে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 85 ঊর্ধ্ব বয়স্ক ভোটারদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হবে। 40% বেশি প্রতিবন্ধীদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হবে। এটা তো উত্তম প্রস্তাবের আগের বেলাও ছিল, কিন্তু এক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা দেখা যায়। যত সংখ্যক ভোটার থাকেন সেটাকে ম্যানেজ করা একটু কঠিন হয়ে পড়ে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু লোক সাংগঠনিক শক্তি, মানে পুলিশি শক্তিতে কিছু লোক ভোটের সময় চলে যায় সেই বৃদ্ধদের বাড়িতে। নতুন কিছু নয়। লালবাজারের তরফ থেকে রেশন দুর্নীতি মামলায় 2019 থেকে এখনো পর্যন্ত কত অভিযোগ জমা করেছে প্রত্যেক থানাকে জানাতে বলা হয়েছে, এবং এই 2019 সাল থেকে কতগুলো এখনো পর্যন্ত রিপোর্ট করেছে জমা হচ্ছে সেই বিষয়ে। এতদিন পরে কেন? প্রথম যখন 3টে ডায়েরি হয়েছিল তখন কোনো ব্যবস্থা নেননি। তাদের পুলিশের ইন্টেলিজেন্স নেই, তারা জানে না যে কিভাবে লক্ষ কোটি টাকার উপর দুর্নীতি হয়ে গেল। এখন এগুলো খোঁজ করে নিয়ে আসছে যে সমস্ত সোর্সগুলোকে ব্লক করে দিতে হবে। যদি কেউ সাক্ষী থাকে তাদের হস্টাইল করতে হবে। যদি কেউ ডায়েরি করে থাকে তার নাম পাওয়া গেলে তাকে ভীত সন্ত্রস্ত করতে হবে। এই কারণেই এই প্রচেষ্টা। আজকে হাইকোর্ট রাজ্য পুলিশকে অত্যন্ত নিন্দা করেছে, একটা ভূমিকা নিচ্ছে। কেন এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি, বা তখন ছুটি ছিল আজকে গতকাল ছুটি ছিল এগুলো গতকাল আচ্ছা, ট্রেনে বাসে রাস্তায় শুধু চেকিং নয়, এবার প্রথম যেটা করা হচ্ছে এয়ারপোর্ট এবং বিশেষ করে চার্টার প্লেন, হেলিকপ্টার যেখানে ল্যান্ড করে সেই পয়েন্টগুলো কমিশনার বিশেষ নজরদারি করছেন। কারণ মনে করা হচ্ছে অনেক জায়গাতেই চার্টার প্লেন, হেলিকপ্টার এগুলোকে ব্যবহার করা হতে পারে টাকা, কালো টাকা এই পাশ থেকে ওপাশ নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এত আঠোসাটো উদ্যোগ নির্বাচন কমিশনার অবাধ করতে চাইছেন, ব্যবস্থাটাকে স্বচ্ছ করতে চাইছেন। তার জন্য তিনি কিছু কড়া পদক্ষেপ নিচ্ছেন। এর আগে এটা ছিল না, এবার নতুন এটা ঘোষণা করেছেন। ভালো, এটা তো আমরা স্বাগত জানিয়েছি। আমরা চাই শুধু আজকে থেকে নয়, আমরা 50-এর দশকের মাঝামাঝি থেকে তখনকার আমাদের জনসংঘের সময় থেকে আজ পর্যন্ত আমরা নির্বাচনের স্টেট ফান্ডিং এর কথা বলেছি, এবং কালো টাকার ব্যবহার কমানোর জন্য আমরা বারবার সওয়াল করেছি। এটা তো আমাদের অবস্থান। নির্বাচন কমিশন করেছেন, এটা যদি বাস্তবায়িত করতে পারেন তাদের অভিনন্দন দেওয়া হবে, এটাকে স্বাগত জানানো হচ্ছে। বাংলায় যে 7 দফার ভোট, আপনারা গতকাল পর্যন্ত বারবার বলেছেন যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট পরবর্তী সন্ত্রাস ইত্যাদির জন্য 7 দফায় ভোট। আজকে দেখা যাচ্ছে ইউপি এবং বিহারে 7 দফায় ভোট। ইউপির আসন সংখ্যা অনেক বেশি, কিন্তু বিহারের এবং পশ্চিমবঙ্গের আসন সংখ্যা খুব কাছাকাছি। বিহারে কেন 7 দফায় ভোট? গত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কোনো প্রাণহানি হয়েছে? কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো অভিযোগ এনেছে? সমাজবাদী পার্টি পরাজিত হয়েছে, কিন্তু সমাজবাদী পার্টির পক্ষ থেকে অখিলেশ যাদব কি একবারও বলেছেন যে বিজেপি বুথ দখল করে, ছাপ্পা মেরে, সন্ত্রাসের আবহে প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ী হয়েছে? এই অভিযোগ তো তারা করেন না। সুতরাং সেখানে যদি 7 দফা ভোট হয়, তার মানে আরো আটোসাটো ব্যবস্থা, যে ফোর্স ডিপ্লয়েড হচ্ছে সেগুলোর মুভমেন্ট করানোর জন্য একটা বড় সময় দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণভাবে যাতে সবাই সব জায়গায় ঘুরে ভোটটাকে ভালোভাবে করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। শরীর ভালো থাকবে, সাংবাদিকদেরও থাকবে, নেতাদেরও থাকবে।
100% কেন্দ্রীয় বাহিনী দাবি করছে বাংলার মানুষ। এবার এই 100% যদি কেন্দ্রীয় বাহিনী আসে, তার শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক দলের আদৌ কি কোনো আপত্তি থাকতে পারে? যারা আপত্তি করছে তারা বলতে পারে, আমরা তো স্বাগত জানাচ্ছি, আমাদের কিন্তু আপত্তির বিষয় নয়। আমরা মনে করি কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। সৈকত বামফ্রন্টের পক্ষ থেকে যে বক্তব্য সামনে আসছে, দিল্লিতে মোদির গ্যারান্টি, এখানে দিদির গ্যারান্টি, আসলে এগুলো ভোটের গ্যারান্টি, মানুষের গ্যারান্টি নেই বলে বিজেপি তৃণমূল। আরে ভাই, ওখানে দেখলাম তো বিমান দুর্ঘটনা হয়ে গেল, 16টা নাকি আসন দিতে পারলো, তারপরেই প্লেন ভেঙে পড়েছে। নিজেদের মধ্যেই ঠিক করতে পারলেন না কোন আসনে লড়বে, আগে ঠিকঠাক করে নিন, নামুন মাঠে কোমর বেঁধে, তারপরে এসব ভাষণ টাষণ দেবেন। আরে সিট অ্যাডজাস্টমেন্ট করতে হবে তো, একা তো লড়তে পারবে না। আমরা আগে বলতাম না যে কংগ্রেসকে 1:1 লড়াইয়ের মধ্যে নিয়ে যেতে হবে, কেন বলতাম? একা আমাদের অত লড়ার ক্ষমতা ছিল না, তাই আগে আমাদের বিরুদ্ধে সিট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। একটা রাজনৈতিক দল যদি একক শক্তিতে কোনো প্রদেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, সে তো আর অ্যাডজাস্টমেন্টের কথা বলবে না। নীতিগত কারণে, মতাদর্শগত কারণে কোনো জায়গায় কমন মিনিমাম প্রোগ্রাম যদি তৈরি করতে পারে, অন্যান্য রাজ্যে কথা বলে, আমাদের ইন্ডিয়াতেও আছে। কিন্তু এরা কি, এ তো বলছে না, প্রত্যেকে একই অন্যের বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছেন, এই দিয়ে সংবাদ মাধ্যমে টিকে থাকা যায়? এবার প্রশ্ন হচ্ছে যে দীর্ঘ ভোটের নির্ঘণ্ট তো প্রকাশ হয়ে গেল, কিন্তু বিজেপির দ্বিতীয় বঙ্গের প্রার্থী তালিকা তো প্রকাশ পেল না। কবে আসবে? বিভিন্ন কেন্দ্রে আছে, শুভেন্দু অধিকারী যাচ্ছেন শ্রীরামপুরে, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম দীপশিতা ধর, কিন্তু বিজেপি প্রার্থীকে তাই জানানি। আমাদের 24/7 এর পার্টি, 365 দিন রাজনীতি করা দল। ওটা ব্যাপারটাই তো সুবিধা যাতে ওদের হয়, অর্থাৎ যে সরকার যাদের যে দলটি দ্বারা পরিচালিত ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ যদি বলেন, আমি জানি না ওদের সঙ্গে কজন আছে, তা এনডিএর সংখ্যা, বাকি কেউ বেরোচ্ছে কেউ ঢুকছে, সুতরাং ওই সংখ্যার মানে গুনতি করা খুব ডিফিকাল্ট। আর তার মধ্যে দাঁড়িয়ে সবসময় লক্ষ্যই তো হচ্ছে এটা, সুতরাং লক্ষ্য তো এটাই যাতে এই যে করে দিয়েছেন নির্বাচন কমিশনের কথা তো আমরা বললাম, দুজনেই আপনাদের কাছে বললাম যে একটা ফুটবল টিম অথবা ক্রিকেট টিমের তারা নিজেরাই ক্যাপ্টেন, নিজেরাই লাইন্সম্যান, নিজেরাই সবই ঠিক করে দিচ্ছেন, তার সাথে আম্পায়ারও ঠিক করে দিচ্ছেন, তাহলে এটাই হচ্ছে। আচ্ছা, এ কথা বলার তো কোনো মানে হয় না। সুকান্ত বাবু যে বলছেন 2021 সালের নির্বাচনেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছিল, তাতে ফলাফল কি হলো? একটু আগেই আমার বন্ধু বলেছেন 8 দফার নির্বাচন ছিল, সবচেয়ে লং নির্বাচন, মানে নির্বাচনের পিরিয়ডটা সবচেয়ে বেশি, যা আগে ভারতবর্ষের কোথাও হয়নি। সেটা 34 দিন ধরে নির্বাচন চলেছে, তাহলে তার ফল কি হলো? এটা কোনো অর্থ হয় না। সুকান্ত বাবুকে একটু বুঝতে হবে যে কি হলে কি হয়। আসলে এখানে 7 দফার নির্বাচনের প্রয়োজন ছিল না, কিন্তু টার্ন আউটটা যাতে কম হয়, যাতে আমরা যেটা বললাম যে ভোটার্স টার্ন আউট কম হয় বেশি ফেজ ইলেকশন হলে, সেইটার বেনিফিট নেবার চেষ্টা করছে, কিন্তু সেটা হবে না। মানুষ কিন্তু বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টি কি। নির্বাচন কমিশন তো নির্বাচন কমিশনের মতো বলেছে, তাদের যা যা করণীয় সেটা তারা করবেন। কে বলছে যে ভোটের হিংসা কেউ চায়, ভোটের আগের হিংসা কেউ চায়, ভোটের পরের হিংসা কেউ চায়? কেউ তো বলছে না। সুতরাং নির্বাচন কমিশন গাইডলাইন্স দিয়েছে, সেই গাইডলাইন্স নিশ্চয়ই ওনারা শুনলাম যে 800 ডিএমদের সাথে কথা বলেছেন থ্রু আউট দ্য কান্ট্রি, অ্যাক্রস দ্য কান্ট্রি। তো সেখানে তারা নিশ্চয়ই যা যা সিদ্ধান্ত তাদের বলেছেন, কিভাবে করবেন সেটাও প্রেসের কাছে ব্যাখ্যা করেছেন। একজন জনপ্রতিনিধি ছিলেন, তার কাছে লোকজন আসেন, ওই সামান্য পেনশনে চলে না। একটু দেখতে পারেন
শুনেছি বিধানসভায় নাকি আলোচনা হয়েছিল, স্পিকার পাঠিয়েছেন ফিনান্স মিনিস্ট্রিতে, কিন্তু পাশ হয়ে আসেনি। এটা একটু দেখলে ভালো হয়, আর যদি এখন না দেখতে পারেন পরের বছর আপনার আর কেউ? থ্যাংক ইউ। To choose election commissioners. So that he has done in one day. Please think about the situation. The full bench which had actually gone across the country to decide about matters relating to this 2024 election, Lok Sabha election, that full bench is no more there. Now, the one who have been, or two who have been appointed just one day before, they sit together and they decide the schedule. So this itself is আমরা এবার চোখ রাখবো সুকান্ত মজুমদার। তিনি এই নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। গতবারও 7 দফায় ভোট হয়েছিল, এবারও 7 দফায় ভোট হচ্ছে। এবার আশা করি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বেশি থাকবে, কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে ভোট সম্ভব নয়। মাসেল পাওয়ারের ব্যবহার বন্ধ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নির্বাচন কমিশন নেবে। অলরেডি কিছু কিছু জায়গায় ধমকানো চমকানো শুরু হচ্ছে, তবে সংখ্যাটা অনেকটা কম। তৃণমূল বুঝতে পেরে গেছে তাদের ডুবে যাওয়ার টাইম এসে গেছে। তা আমরা স্বাগত জানাচ্ছি 7 দফা ভোটকে। তৃতীয়বার মোদী সরকার আসবে, সেই জন্য আপনাদের তরফ থেকে আপনাদেরকে আমি আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তৃতীয়বার মোদী সরকার 4 জুনে গণনা হওয়ার পর আবার প্রতিষ্ঠা হবে। সিপিআইএম প্রার্থী যাদবপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য কি বলছেন শুনুন। বাংলায় গণতন্ত্রের দফা রফা হয়ে গিয়েছে, এই জন্য এত দফায় ভোট করতে হচ্ছে। এবং এত দফায় ভোট করেও কি হবে না হবে, তৃণমূল বিজেপির মধ্যে রফাটা কি হবে, সেগুলোর উপরও অনেকটা দাঁড়িয়ে থাকতে হচ্ছে দুটো দলকে। কতটা সন্ত্রাস হবে, কতটা হুমকি হবে, কতটা ধমকি হবে, কতটা টাকা হবে, ইলেকটোরাল বন্ডের ভাগবাটোয়ারাটা কীরকম হয়েছে, এই সমস্তটা ধরে নিয়ে তো নির্বাচন আমাদের দেখতে হয়। আজকালকার দিনে নির্বাচন আনফর্চুনেটলি চাইলেও যেরকম রাজনৈতিক দলগুলি মানুষের কাছে যাবে, গণতান্ত্রিকভাবে মানুষ নিজের পছন্দের প্রার্থী দলকে বেছে নেবেন, সেরকমটা তো সবটা হচ্ছে না। সুস্থ স্বাভাবিক নিরপেক্ষভাবে সকল পার্টির সমস্ত ক্যান্ডিডেটের সমস্ত রাজনৈতিক শক্তির লেভেল প্লেয়িং ফিল্ড এনশিওর করে নির্বাচন কমিশন ভোটটা করাক, আমরা সকলে সেটাই চাইব। আমরা প্রত্যেক রাজনৈতিক দলের রিয়াকশন পাচ্ছি, প্রতিক্রিয়া পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে ভোটের নির্ঘণ্ট যখন ঘোষণা করা হয়েছে 7 দফায় বাংলায় যে 7 দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে, সেই নিয়ে একদিকে যেরকম তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এই এত দফায় ভোটের কোনো প্রয়োজনীয়তা ছিল না। তারা জাতীয় নির্বাচন কমিশনের কাছে যে ডেটা দিয়েছেন তাতে করে তারা নাকি স্পষ্ট করতে পেরেছিলেন যে তারা কেন দাবি করছেন 1 দফায় যাতে রাজ্যে ভোট হয়, কিন্তু তারা দেখছেন যে পশ্চিমবঙ্গে 7 দফাতেই নির্বাচন হচ্ছে। এই নিয়ে তীব্র বিরোধিতা তৃণমূলের তরফ থেকে। অন্যদিকে বিজেপির তরফ থেকে যেভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, তাকে স্বাগত জানানো হচ্ছে। আর অন্যদিকে আমরা সৃজন ভট্টাচার্য যাদবপুরে যিনি সিপিআইএম প্রার্থী, তার তরফ থেকে যেটা বলা হলো যে সত্যিই কি কোনো রকমভাবে এত বড় গণতান্ত্রিক যে উৎসব, গণতন্ত্রের উৎসব ভারতবর্ষের যে লোকসভা নির্বাচন হতে চলেছে, তাতে মানুষ যেন সুষ্ঠুভাবে তার ভোটটা দিতে পারেন, ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই জন্যই ইতিমধ্যেই আমরা দেখলাম যে প্রতিক্রিয়া দিলেন সৃজন ভট্টাচার্য যাদবপুরের সিপিএম প্রার্থী। এবার আমরা দেখে নেব যে কবে কোথায় কোন দফায় ভোট হতে চলেছে এই বাংলায়, অর্থাৎ আমাদের রাজ্যে। আমরা একেবারে প্রথম দফায় কেন্দ্র 3টে রয়েছে এবং তারিখ হলো 19শে এপ্রিল 2024, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 3 কেন্দ্রে ভোট হতে চলেছে প্রথম দফা। এবার আসি দ্বিতীয় দফা কেন্দ্র, সেখানেও 3টে এবং উত্তরবঙ্গ এপ্রিল 26শে এপ্রিল এই দ্বিতীয় দফা নির্বাচন হতে চলেছে। দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, প্রথম 2টো দফায় আমরা দেখতে পাচ্ছি রাজ্যে উত্তরবঙ্গে ভোট, এবং এরপর তৃতীয় দফা থেকে দক্ষিণবঙ্গেও ভোট হতে চলেছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে 7ই মে 2024 এখানেও মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এখানে ভোট হচ্ছে। এরপর এই 3 দফা হয়ে গেল, এরপর আমরা চতুর্থ দফার ভোট কবে হচ্ছে সেটা দেখব। তৃতীয় দফার ভোট 7ই মে হয়ে যাচ্ছে এবং তারপর চতুর্থ দফার ভোট
চতুর্থ দফার ভোটের দিকে আমরা তাকাবো। সেখানে দেখা যাচ্ছে 8টা কেন্দ্রে ভোট হতে চলেছে লোকসভা নির্বাচন। 8 কেন্দ্রে হতে চলেছে দফা 4, সেটা তারিখ 13ই মে। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব এই জায়গাগুলোতে, এই কেন্দ্রগুলোতে লোকসভা নির্বাচন হতে চলেছে চতুর্থ দফায় এবং তার তারিখ 13ই মে। এরপরে পঞ্চম দফা আমরা জানি 7 দফায় ভোট হতে চলেছে রাজ্যে। পঞ্চম দফার ভোট, চতুর্থ দফাতে আমরা জানি যে 2টো পার্টে রয়েছে। চতুর্থ দফা প্রথম পার্টটা আমরা দেখালাম এবং তারপরে অনেকগুলো, যেহেতু 8টা কেন্দ্র সেই জন্য বর্ধমান, দুর্গাপুর কেন্দ্রেও হচ্ছে, আসানসোল, বোলপুর, বীরভূম এখানেও হচ্ছে। মোট 8টা কেন্দ্র ভোট হচ্ছে চতুর্থ দফায়। আর এবার পঞ্চম দফায় আসি, সেখানে 7টা কেন্দ্রে ভোট হবে 20 মে, অর্থাৎ 20শে মে সেখানে ভোট হতে চলেছে এই 5 দফায় 7টা কেন্দ্রে। শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া এখানে ভোট হতে চলেছে এবং উলুবেড়িয়া, হুগলি এবং আরামবাগ। এই মোট 7টা কেন্দ্রে 20 মে অর্থাৎ 20শে মে ভোট হতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত কেন্দ্রগুলো, 7টা কেন্দ্রে ভোট হতে চলেছে। এবার আমরা উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ এগুলো আমরা দেখিয়ে দিলাম 20শে মে যে ভোট হতে চলেছে। এবার ষষ্ঠ দফার দিকে তাকাই। জঙ্গলমহলের ভোট বলাই যায়, কারণ 25শে মে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এখানে ভোট হতে চলেছে 25শে মে। 8 কেন্দ্রে ভোট হবে। কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, ঘাটাল এই কেন্দ্রেও ভোট রয়েছে। এই ষষ্ঠ দফায় এই কেন্দ্রগুলোতে মোট 8টা কেন্দ্রে ভোট রয়েছে। এবার আসি দফা 7 অর্থাৎ সপ্তম দফার শেষ দফার ভোট কেন্দ্র মোট 9টা। দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, যাদবপুর এই কেন্দ্রগুলোতে ভোট হচ্ছে এবং 1 জুন সেই ভোটের তারিখ। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, মথুরাপুর এই মোট এতগুলো জায়গায়, এতগুলো কেন্দ্রে মোট 9টা কেন্দ্রে শেষ দফার ভোট হতে চলেছে এবং 1 জুন সেই শেষ দফার ভোট শেষ হচ্ছে এবং তারপর অপেক্ষা থাকবে অবশ্যই গণনার জন্য, যেটা হলো 4 তারিখ, 4 জুন। এদিকে নজর থাকবে। এই সমস্ত বিষয় আজকে নির্ঘণ্ট ঘোষণার পর থেকে কি রিয়াকশন কার তরফ থেকে দেওয়া হচ্ছে, কি হচ্ছে সব দিকে আমরা নজর রাখবো। তবে একটা ছোট্ট বিরতির পর ফিরে